আখের গুছিয়ে সেফ এক্সিট চাইছেন অনেক উপদেষ্টা। বিশ্বাস করেছিল গণঅভ্যুত্থানের বড় ভুল, অভিযোগ নাহিদ ইসলামের। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের দিন বা আগে গণভোটে আস্থা বিএনপির, দূরত্ব কমে এসেছে দাবি জামায়াতের। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে ঐকমত্য কমিশন। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা ট্রাইব্যুনালে। শিগগিরই তদন্ত। হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 6 জনকে হত্যাসহ 3 অভিযোগ। ধর্ষণের অভিযোগ তুলে খাগড়াছড়িতে অস্থিরতার চেষ্টা করেছিল পাশের দেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বান্দরবানে তুমব্রু সীমান্তে গোলাগুলি, উত্তেজনা। এবং বিসিবি নির্বাচনে বাধা নিয়ে স্থগিত থাকবে হাইকোর্টের আদেশ। চেম্বার আদালতের রায়, অংশ নিতে পারবে 15টি ক্লাব। অবদান রাখতেই প্রতিদ্বন্দ্বিতার দাবি বুলবুলের। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে অনেক উপদেষ্টাই নিজের আখের গুছিয়েছেন। অনেক উপদেষ্টা ভেবে রেখেছেন সেফ এক্সিটের বিষয়েও। এমন অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও জানান, উপদেষ্টাদেরই বিশ্বাস করাই ছিল গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল। হোসেন জাহিদের প্রতিবেদন। শপথ গ্রহণ করতেছি যে 8 আগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। বেশ কয়েকবার সংযোজন বিয়োজনের পর উপদেষ্টা পরিষদের সবশেষ সংখ্যা দাঁড়ায় 23 জনে। সরকার গঠনের 1 বছরেরও বেশি সময় পর উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারণার শিকার হয়েছেন তারা। অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে উপদেষ্টাদের কেউ কেউ নিরাপদ প্রস্থান ভেবে রেখেছেন, এমন অভিযোগও করেন তিনি। আর অচিরেই তাদের নাম প্রকাশ করবেন বলে জানান নাহিদ ইসলাম। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। উপদেষ্টাদের নিয়োগের নেপথ্যে ছাত্র জনতার অবদানই মুখ্য, এমন কথা উল্লেখ করে নাহিদের অভিযোগ, কয়েকজন উপদেষ্টা তা ভুলে রাজনৈতিক দলের সাথে লিয়াজো করেছেন। অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সরকার পরিচালনা করতে পারবে না। এবং এটাও সত্য যে রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণঅভ্যুত্থানের শক্তি, এই দেশের সাধারণ মানুষজন যদি তাদের উপর ভরসা করতো, তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। উপদেষ্টার আসনে ছাত্র নেতারা বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার 3 মাসও টিকতে পারত না। অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকতো এই সরকার 3 মাসও টিকত না। এবং এই সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল প্রথম 6 মাস। ইভেন এটা এখনো মাঝে মাঝে আছে, এখনো সেই তৎপরতা দেখা যায়, সেই ষড়যন্ত্র কিন্তু চলমান। সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে আক্ষেপ তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি। যদি জাতীয় সরকার করতো রাজনৈতিক দলগুলো সম্মত হয়ে নাগরিক সমাজের সাথে মিলে, তাহলে কিন্তু ছাত্রদের কাঁধে এই দায়িত্ব আসতো না। তো আমাদের কাঁধে ঐতিহাসিক প্রয়োজনে, সময়ের প্রয়োজনে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হয়েছিল। হোসেন জাহিদ, এখন ঢাকা।
জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের দিন বা এর আগে গণভোট আয়োজনের পক্ষে বিএনপি, আর এক্ষেত্রে ইতিবাচক ফল এলে পরবর্তী সংসদে সংশোধনী প্রস্তাব এনে পুনরায় গণভোট হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দূরত্ব কমে এসেছে বলে দাবি জামায়াতের। সংবিধান আদেশ জারি করে এখনই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে দলটি। এদিকে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জেনেছে ঐকমত্য কমিশন। আজহার লিমনের প্রতিবেদন। হাসি মুখে কুশল বিনিময়ের এই ছবি ইঙ্গিত দিচ্ছিল ভালো কিছুর। 18 দিন বিরতির পর আবারও ঐকমত্য কমিশনের এই বৈঠকের শুরুতেই বলা হচ্ছিল সনদের ব্যাপারে মোটামুটি একমত সবাই, তাই আলোচনার বিষয়বস্তু বাস্তবায়নের উপায়। সূচনা বক্তব্যেও কমিশন সহ সভাপতি ইঙ্গিত দিলেন বাস্তবায়নের জন্য তারা রাজনৈতিক দলগুলোর একমত হওয়া প্রস্তাবই সরকারের কাছে পাঠাতে চান। আর যদি দলগুলো শেষ পর্যন্ত একমত না হয়, সেক্ষেত্রে সনদ বাস্তবায়নে নেওয়া হবে বিশেষজ্ঞদের। কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে। আপনাদের মনে আছে যে আমরা সর্বশেষ যখন মিলিত হই তখন সেটা হচ্ছে আমরা বলেছিলাম বিশেষজ্ঞদের সর্বসম্মত চূড়ান্ত অভিমত। এক অর্থে এটা ছিল আমাদের প্রত্যাশা, যেটাই বলে সেই জায়গায় এসে আমরা দাঁড়াতে পারবো, কিন্তু আসলে এটা চূড়ান্ত যে হয়নি সেটা আপনারা জানেন, এবং আমাদের দিক থেকে সম্ভবত চূড়ান্ত বলা ঠিক হয়নি। যদিও এদিনের সভায়ও দেখা গেছে দলগুলোর মধ্যে যুক্তি পাল্টা যুক্তি। আমরা জুলাই সনদে কতগুলো বিষয় ইনকর্পোরেট করছি যেগুলো ক্লিয়ারলি কন্ট্রাডিক্টিং দ্য এক্সিস্টিং প্রভিশন অফ দি কনস্টিটিউশন। আবার এর জন্য উত্তর চাইতে যাচ্ছি সুপ্রিম কোর্টের কাছে। তো সুপ্রিম কোর্ট কি বলবে ভায়োলেট করো কনস্টিটিউশন? ক্যান দ্য সুপ্রিম কোর্ট টেল ইট ইয়েস আই এম গিভিং ইউ অ্যান অপশন টু ভায়োলেট দ্য এক্সিস্টিং কনস্টিটিউশন? ইলেকশন কমিশন কোনো জাতীয় প্রশ্নে রেফারেন্ডামের আয়োজন করতে পারবে, সেটা তাকে ওখানেই আইনের মধ্য দিয়ে, অর্ডিন্যান্সের মধ্য দিয়ে সেই এখতিয়ারটা দেয়া যায়। সেজন্য কোনো সংবিধানে চেঞ্জ আসতে হবে না, বিকজ আমরা সংবিধান চেঞ্জ করে ফেলি নাই। যখন সংবিধান চেঞ্জ করে ফেলবে, ওই আর্টিকেল এবং প্রিএম্বল সহ যখন চেঞ্জ আসবে, তখন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন পরবর্তীতে আর একটা রেফারেন্ডাম হবে। তবে দুপুরের পর থেকেই ঐকমত্যের সুর ভেসে আসতে থাকে ফরেন সার্ভিসের সম্মেলন কক্ষ দোয়েল থেকে। দলগুলো বলছে তারা একটি বিষয়ে মোটামুটি একমত, আর তা হলো সনদের বৈধতা গণভোটের মাধ্যমে জনতার কাছ থেকে নেওয়া উচিত। আমরা এই যে 80% একমতে আমরা পৌঁছেছি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে মতামত। এখন বাকি আছে কি, এই যে ভোটটা জুলাই জাতীয় সনদের পক্ষে জাতীয় নির্বাচনের দিনে নিবে, তো সেক্ষেত্রে বাকি রয়েছে এটা কি আসলে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের পরামর্শ নিবে, নাকি আসলে বিশেষ সাংবিধানিক অর্ডার? আমাদের একটা নতুন একটা অভিজ্ঞতা হবে যে আমরা পার্লামেন্ট ইলেকশনে যেমন আমরা ভোট দিচ্ছি জনপ্রতিনিধি নির্বাচনের জন্য, একই সাথে আমরা একটা এই অভ্যুত্থানের প্রধান যে অর্জন রাজনৈতিক দিক থেকে জুলাই সনদ, সেটার ব্যাপারে একটা জনসম্মতিটা একটা আদায় করে নেওয়া। দুপুরের পর আবারও বসে ঐকমত্য কমিশনের সভা। রাজনৈতিকদের বক্তব্যে একটা বিষয় মোটামুটি পরিষ্কার, দলগুলোর নিজস্ব দলীয় অবস্থানের বাইরে গিয়ে হলেও সংকট সমাধানে আগ্রহী সবাই। আজহার লিমন, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠক জুলাই সনদের বিষয়বস্তু এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব এবং এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে অবহিত করা হয়। রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সহসভাপতি ও প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকটি হয়। এ সময় প্রধান উপদেষ্টা কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলের কাছ থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছেন। এছাড়াও গণমাধ্যমগুলো এক ঐকমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে। কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কমিশনের সকল সদস্যকে ধন্যবাদ জানান। এ সময় কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাকে জানানোর নির্দেশ দেন। শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানান সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ক চর্চা জরুরি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তনের আগ পর্যন্ত বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানায় জাতিসংঘ। বিস্তারিত প্রতিবেদন। রোববার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব সহ দলের শীর্ষ কয়েকজন নেতা। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে ঘণ্টাখানেক আলোচনা করেন তারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবদান রাখায় জাতিসংঘকে ধন্যবাদ জানান তিনি। খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে যে আজকে মানবেতর জীবনযাপন করছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের রোহিঙ্গাদের সহায়তার ব্যাপারে বাংলাদেশ সরকার এবং বিদেশিদের একসাথে একযোগে রোহিঙ্গাদের যে কক্সবাজারে অবস্থান, তাদের আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে তাদের যতদিন তারা প্রত্যাবর্তন করা না যায় ততদিন তাদের বিষয়ে যে জাতিসংঘের সমর্থন ব্যক্ত করেছেন এবং এটাকে আমরা কিভাবে আরো উন্নততর করতে পারি, ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকেও পর্যাপ্ত সহযোগিতার আশ্বাস দেন গোয়েন লুইস। The humanitarian situation of the Rohingya is incredibly challenging, and there was a very important meeting last week hosted at the UN with Malaysia, Finland and Bangladesh, where we highlighted the plight, the financial needs for Bangladesh, but also the incredible hospitality that this country has shown. বাংলাদেশে কাজের অভিজ্ঞতা স্মরণ করে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, বাংলাদেশ ও এদেশের মানুষের কথা মনে থাকবে। সানিম রিধা, এখন, ঢাকা। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গুলির সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন এবং অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দ্রুতই বিচারের জন্য তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়াও এদিন কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ আলাদা 3টি অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী 3টি অভিযোগের শুনানি শেষ হয়। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হলেও গত 1 বছরে তদন্তের কোনো উদ্যোগ দেখা যায়নি। আওয়ামী লীগ ও তার শরিকদের বিচার চেয়ে গত বছরের 2 অক্টোবর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের আবেদন ফাইলবন্দি হয়ে পড়েছিল। রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর জানান, এরই মধ্যে আওয়ামী লীগের বিচারের জন্য প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। দ্রুতই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর আছে। এদিকে সিরাজগঞ্জে 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ 3 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল 1।
এছাড়া ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়াতে 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 3 জনের বিরুদ্ধে পৃথক 3টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এই ফর্মাল চার্জে আমরা মাহবুবুল আলম হানিফের ব্যাপারে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ নিয়ে আসছি, যিনি ওবায়দুল কাদের সহ এই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট এই প্রেস কনফারেন্সে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে ষড়যন্ত্র প্লাস 29শে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ, এবং কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ, এই 3টি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফর্মাল চার্জটা দাখিল করা হয়েছে। এছাড়া গুমের মামলায় রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানায় প্রসিকিউশন। সপ্তাহখানেকের মধ্যেই প্রতিবেদন হাতে পাওয়ার আশা প্রসিকিউশনের। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বিসিবি নির্বাচনে কয়েক দফা বাতিল স্থগিতাদেশের পর আবারও নির্বাচনে বৈধতা পেয়েছে অভিযুক্ত 15 ক্লাব। আদালতের রায়কে সাধুবাদ জানালেও এরই মধ্যে নির্বাচন পেছানোর জন্য প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে মনোনয়ন প্রত্যাহারকারীরা। এদিকে নির্বাচনী আবহে প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন সমাধান করবেন 48 ক্লাব ইস্যু, আর বিতর্কিত ইস্যুগুলো বল ঠেলে দিয়েছেন নির্বাচন কমিশনের কোর্টে। বিস্তারিত প্রতিবেদন। আসন্ন বিসিবি নির্বাচন পরিণত হয়েছে যেমন খুশি তেমন সজর মঞ্চে, আর সেই মঞ্চে মঞ্চায়িত হচ্ছে একের পর এক নাটক। তাতে যথাসময়ে নির্বাচন নিয়ে শঙ্কা জাগলেও আপাতত হাইকোর্টের রায়ে সেই শঙ্কা কেটেছে। একই সঙ্গে অভিযুক্ত 15 ক্লাবও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে। আগামীকালকে নির্বাচন হওয়াতে সো ফার এজ রিলেটস টু দ্য ফার্স্ট কেস, যেটা আপনার জেলা এবং বিভাগে যেই চিঠিটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা আর রয়েছে না। ইলেকশন উইল প্রসিড এবং ওই চিঠির কার্যকারিতাও কোনো এটা বহাল থাকবে। আগামীকালকে বিসিবি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ওই 15টি ক্লাব যার ভোটিং রাইটসটাকে স্থগিত করা হয়েছিল তারা ভোট দিতে পারবে। রায় পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মনোনয়ন প্রত্যাহারকারীদের একজন ও ঢাকা ক্লাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম বাবু। পাশাপাশি নির্বাচন পিছিয়ে দেয়া কিংবা নতুন তফসিল ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও পাঠিয়েছেন তারা। যারা নির্বাচন থেকে আমাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছি সেটার বিষয়ে একটা সুরাহা চাই। ডেফিনেটলি আমরা সময় চাই এবং পূর্ণ তফসিল ঘোষণা করার জন্য আবেদন করব। বিকালের ভিতরে আমরা এটা দিব, অফিসিয়াল বিবৃতি দিব ইনশাআল্লাহ। এদিকে নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই সংবাদ মাধ্যম এড়িয়ে চললেও মেয়াদের শেষ দিনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। জানিয়েছেন নির্বাচিত হলে ঘরোয়া আসর বয়কটের হুঁশিয়ারি দেয়া 48 ক্লাবকে আলোচনা করে খেলায় ফেরানোর ব্যবস্থা করবেন তারা। যদি কেউ চেয়ারে টেবিলে আলোচনা করত, আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে সবকিছু ক্লিয়ার করতে। পক্ষে বিপক্ষে নানা মুনির নানা মত থাকলেও অবস্থা দৃষ্টে মনে হচ্ছে পূর্ব নির্ধারিত তারিখ অর্থাৎ 6 অক্টোবরই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন, যদি আবারও নতুন কোনো ড্রামাটিক টার্ন না ঘটে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ, চিত্র সাংবাদিক পারভেজ রহমান এবং চালক মাহবুবুল আলম। বেলা 11:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহত সাংবাদিক জানান, গতকাল স্থানীয় 2 গ্রুপের সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহে সকালে জঙ্গল সলিমপুরে যান তারা। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় ও বেধড়ক মারধর করে। এতে এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদের মাথা ফেটে যায়। আহত হন চিত্র সাংবাদিক পারভেজ রহমান ও চালক মাহবুব। ভাঙচুর করা হয় ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও মানিব্যাগ। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক, চট্টগ্রাম টিভি ক্যামেরার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সহ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এদিকে বিকেলে আহত সাংবাদিক হোসাইন জিয়াদ ও তার সহকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। গতকাল তো সেখানে একটি গণপিটুনির ঘটনা ঘটে, একজন নিহত হয়। আমরা সকালে সেই ঘটনার ফলো আপ সংবাদ সংগ্রহে যাই। ছিন্নমূল এলাকায় যাওয়ার পরেই অতর্কিতভাবে
আক্রমণ শুরু হয় এবং 30-40 জন মানুষ আমাকে মারধর করে, আমাদের ক্যামেরা ভেঙে ফেলে। 50 জনের অধিক লোক ওরা আমাদেরকে দূরায় এখানে মারছে। মারার পরে আমাদের ব্যুরো ইনচার্জ জিয়াদ ভাই, ওনার মাথা ফেটে গেছে গা, আর আমাকে আমার বডিতে প্রচুর মারধর করছে ওরা। যেসব সন্ত্রাসীদের নাম আসছে অবশ্যই অনতিবিলম্বে সব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির বিধান তাদের বিরুদ্ধে করতে হবে। চট্টগ্রামে এখন টেলিভিশনের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসেন জিয়াদ, চিত্র সাংবাদিক পারভেজ রহমান ও চালক মাহবুবুল আলমের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা প্রশাসন, জজ কোর্ট ও আদালতের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্রবীণ সাংবাদিক আবু তাহের ভূঁইয়া সহ জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় অবিলম্বে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একই দাবিতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন গণমাধ্যম কর্মীরা। এ সময় হামলায় আহতদের চিকিৎসা সহ ক্ষতিপূরণের দাবি জানান বক্তারা। এর আগে দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসেন জিয়াদ, চিত্র সাংবাদিক পারভেজ রহমান, চালক মাহবুবুল আলম। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ধর্ষণের অভিযোগ তুলে ফ্যাসিস্টের মদতে খাগড়াছড়িতে অস্থিরতার চেষ্টা করেছিল পার্শ্ববর্তী দেশ। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান, 793টি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছিল। যারা এসবের সাথে জড়িত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে। বান্দরবানে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতরাতে তুমব্রো সীমান্তে থেমে থেমে ভেসে আসে গোলাগুলি ও বিস্ফোরণ শব্দ। স্থানীয়রা জানান, গত 1 অক্টোবর থেকে মিয়ানমার অভ্যন্তরের সীমান্ত নিয়ন্ত্রণে নিতে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও এর মধ্যে সংঘর্ষ চলছে। এতে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাঝে মধ্যেই গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষ, গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনাটি বাংলাদেশের সীমান্তের 3 থেকে 400 মিটার দূরে। এই অবস্থায় সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়। কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের 6 সদস্যকে আটক করেছে বিজিবি। টেকনাফের শাহপুরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এতে মানব পাচারের বড় একটি চেষ্টা নস্যাৎ হয়েছে বলে দাবি করেছে বিজিবি। কক্সবাজার 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অবৈধভাবে মানুষ পাচারে জড়িত ছিল। পাচারকারীরা বিদেশি নাগরিকদের স্থানীয় শামসুন নাহারের বাড়িতে লুকিয়ে রেখে পরবর্তীতে বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামসুন নাহার সহ 6 জনকে আটক করা হয়। অভিযানের সময় 2 পাচারকারী পালিয়ে যায়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ব্যস্ত সময় পার করছেন চাকসু নির্বাচনের প্রার্থীরা। লিফলেট বিতরণ এবং নানা আশ্বাসে ভোটারদের মন জয় করার চেষ্টা তাদের। এখনও পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও আগামীতে এ ধারা বজায় রাখার দাবি জানিয়েছেন প্রার্থীরা। তবে নির্বাচনের দিন প্রার্থীদের নিরাপত্তা এবং নগর থেকে ক্যাম্পাসে ভোটারদের উপস্থিতি কেমন হবে তা নিয়ে সংশয় আছে কারো কারো। শোয়েব রহমানের প্রতিবেদন। ছুটির পর রোববার প্রথম কর্মদিবসে জমজমাট চাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকে বিভিন্ন অনুষদে ঘুরে ঘুরে ভোটারদের কাছে লিফলেট বিতরণ করেন প্রার্থীরা।
ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে প্রচারে নামেন সম্প্রীতির শিক্ষার্থী জোট, ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থী, অহিংস শিক্ষার্থী সংসদ, দ্রোহ পর্ষদ সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। এ সময় ভোটারদের কাছে প্রতিশ্রুতি তুলে ধরে ভোট চান তারা। পরিবেশ হচ্ছে সন্তোষজনক, সকল যারা প্রার্থীরা নির্বাচনে দাঁড়িয়ে করছে সবার অবস্থান আছে, তো আমরা আশা করি সেটা বজায় থাকবে নির্বাচনের দিন পর্যন্ত, ফলাফল পর্যন্ত। এ সময় নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। শেষ পর্যন্ত এই পরিবেশ ধরে রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা। তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেউ কেউ। দীর্ঘদিনের যে মিথ ছিল ছাত্র শিবিরকে নিয়ে, আমরা যখন থেকে কাজ করার সুযোগ পেয়েছি আমরা তাদের কাছে গিয়েছি, আমাদের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। ভাই বোনদের যে প্রশ্ন ছিল ছাত্র শিবিরকে নিয়ে, আমাদের দেখার পর সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হয় নাই। পরিবেশ খুব ভালো এবং আনন্দঘন একটা পরিস্থিতি বিরাজ করতেছে। তো এই পরিবেশটা যদি সকল স্টুডেন্ট যদি ক্যাম্পাসে থাকতো তাহলে আমাদের ক্ষেত্রে ভালো হতো, আমরা অনেক স্টুডেন্টকে রিস্ক করতে পারতাম, তাদের সমস্যাগুলো আমরা তুলে আনতে পারতাম। এদিকে রোববার নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন সার্বভৌম শিক্ষার্থী ঐক্য। বাকিরাও ইশতেহার তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন, যেখানে শিক্ষার্থীদের চাওয়া পাওয়া ও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যা নিরসনের প্রতিশ্রুতি প্রাধান্য পাচ্ছে। আমার প্রচারণা খুব ভালো চলছে এবং আমি বিভিন্ন হলে যখন যাচ্ছি আমি খুব ভালো সাড়া পাচ্ছি, কারণ আমি সাধারণ শিক্ষার্থী নিয়ে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেছেন যে 5ই আগস্টের পরে গণঅভ্যুত্থানের পরে সাধারণ শিক্ষার্থীরা চায় যে সাধারণ যারা আছে তাদের মনের কথা নিয়ে যারা কথা বলতে চায় তাদেরকে তারা এগিয়ে রাখতে চায়। এদিকে নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী প্রার্থীদের হয়রানি ও হেয় করে মন্তব্য করার অভিযোগ উঠেছে। সাইবার বুলিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন প্রার্থীরা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। টানা ছুটির পর ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকেই রাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, একাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে প্রচারপত্র বিতরণ করেছেন প্রার্থীরা। তারা জানান শিক্ষার্থীদের দাবি ও অধিকার নিয়ে কাজ করার জন্য ভোট চাওয়া হচ্ছে। এর আগে 20 সেপ্টেম্বর পোষ্য কোটা ইস্যুতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় জড়িতদের শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক এবং কর্মচারীরা ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেন। এতে ছাত্রদল সহ বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের অনেকে ভোট পেছানোর দাবি তোলেন। ফলে 25 সেপ্টেম্বর অনুষ্ঠেয় ভোট গ্রহণ পিছিয়ে 16 অক্টোবর নির্ধারণ করে নির্বাচন কমিশন। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণায় সময়সীমাও বাড়ানো হয়। 5 থেকে 14 অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আমাদের যে প্রচারণা তফসিল অনুযায়ী আজ থেকে প্রচারণার সময় আবার দেওয়া হয়েছে। আমরা প্রচারণায় নেমেছি এবং আমরা আবারও শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাব, আমাদের বার্তা পৌঁছে দেব। যত সংখ্যক শিক্ষার্থী আছে ক্যাম্পাসে এবং সবাই আসতে শুরু করেছে, সবার কাছে যাওয়ার চেষ্টা করতেছি। শিক্ষার্থীদের কাছে আমরা আজকে থেকে আবারও যাওয়া শুরু করেছি এবং হলগুলোতে আমাদের গণসংযোগ আজকে থেকে আবারও জোরদার হবে। আমরা আশাবাদী 16 তারিখ ইনশাল্লাহ রাকসু নির্বাচন হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছে অন্তত 17 জনের। ধসে গেছে সংযোগ সেতু এবং মহাসড়ক। এতে পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমের এবং দার্জিলিংয়ের সঙ্গে শিলিগুড়ির সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে দার্জিলিংয়ের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। জাহানারা ভুঁইয়ার প্রতিবেদন। পূজার ছুটিতে যখন পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, তখন টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক ভূমিধসে শহরটিতে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। শনিবার রাতভর বৃষ্টিতে মিরিক ও সুখিয়া পোখারিতে দেখা দিয়েছে ভূমিধস। এতে ভেঙে গেছে সংযোগ সেতু ও মহাসড়ক, ঘটেছে প্রাণহানির ঘটনাও। বন্যা ও ভূমিধসে পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমের ও দার্জিলিংয়ের সঙ্গে শিলিগুড়ির সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক। এরই মধ্যে টাইগার হিল ও রক গার্ডেন সহ দার্জিলিংয়ের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে স্থানীয় সরকার। বন্ধ রয়েছে টয় ট্রেন পরিষেবাও। এরই মধ্যে সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় উদ্ধারকর্মীরা। জরুরি প্রয়োজনে খোলা হয়েছে হটলাইন নম্বর। দার্জিলিংয়ের দুর্যোগপূর্ণ পরিস্থিতি নিজ বাসভবন নবান্ন থেকে পর্যালোচনা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ অবস্থায় পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেন তিনি। সোমবার দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করবেন তৃণমূল সুপ্রিমো। দার্জিলিংয়ের এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
দার্জিলিং ছাড়াও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহারের বেশ কিছু এলাকা। মঙ্গলবার পর্যন্ত এসব জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ আবহাওয়া বিভাগ। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। নেপালে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47 জনে। এখনও নিখোঁজ অনেকে। টানা 3 দিনের বৃষ্টিতে দেশটির রাজধানী কাঠমান্ডু সহ বেশ কয়েকটি শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েকটি নদীর পানি। এরই মধ্যে বন্যার পানিতে অনেক স্থানে ভেসে গেছে সেতু, রাস্তাঘাট ও যানবাহন। ক্ষতি এড়াতে নেপালে বিভিন্ন জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে পুলিশ, সরিয়ে নিচ্ছে প্রশাসন। নেপালের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে সোম ও মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করেছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় ইসরায়েলি হামলা ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশের বড় বড় শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। যুক্তরাজ্য, ইতালি, স্পেন এবং পর্তুগাল সহ বিভিন্ন দেশে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইতালিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়েছে অন্তত 500 বিক্ষোভকারীকে। তৌহিদুর রহমানের প্রতিবেদন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের সঙ্গে ইসরায়েলের আক্রমণাত্মক আচরণ এবং নির্যাতনের খবরে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। সবচেয়ে বেশি বিক্ষোভ উত্তেজনা ইউরোপে। গাজার শান্তি প্রস্তাবে হামাস সাড়া দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা বন্ধের নির্দেশ দেওয়ার পরও শনিবার 70 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করায় আরও বেশি ফুঁসে উঠেছেন বিক্ষোভকারীরা। টানা 4র্থ দিনের বিক্ষোভে শনিবার সন্ধ্যায় রণক্ষেত্রের রূপ নেয় ইতালির রোম শহর। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চালানো হয় ধরপাকড়ও। Perché sia riconosciuto il diritto sacrosanto del popolo palestinese di vivere nella propria terra. Sono qui a manifestare. I am here to protest the genocide in Gaza. I am here to protest the annihilation of 66,000 Palestinians and the complicity of this government. স্পেনের মাদ্রিদেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেছেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী। এ সময় গণহত্যার শিকার সাংবাদিক, শিশু ও নারীসহ বেসামরিক মানুষদের ছবি উঁচিয়ে ধরে বিশ্বের সামনে ইসরায়েলি বর্বরতার চিত্র তুলে ধরা হয়। স্লোগানে স্লোগানে গাজায় দ্রুত আগ্রাসন বন্ধ এবং সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের সসম্মানে ছেড়ে দেওয়ার দাবিও তোলা হয়। La situación de Hamas es complicada y evidentemente no puede pensar solamente sus reivindicaciones, sino que tiene que representar en el conjunto del pueblo. A mí desde luego me parece una tomadura de pelo. La desesperanza, porque es verdad que cuando empezó todo el mundo estaba como muy... একই দিন হাজার হাজার ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ হয়েছে ইউরোপের আরেক দেশ পর্তুগালের লিসবনে। এছাড়া একই দাবিতে প্রতিবাদ মিছিল হয়েছে আয়ারল্যান্ডেও। মেক্সিকো সিটি এবং করাচি সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে হয়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন। এদিকে যুক্তরাজ্যে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্তাইন অ্যাকশনের ব্যানারে রাস্তায় নামায় লন্ডনে অন্তত 500 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। চলতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্য সরকার প্যালেস্তাইন অ্যাকশন গ্রুপকে দেশের সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। তীব্র সমালোচনায় পড়ছেন জাতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক। ফিনিশারের ভূমিকায় থাকলেও টাইগার এই ব্যাটারের হাতে নেই 6-এর মার। অথচ বাস্তবতা বলছে সমালোচিত জাকেরই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। যদিও বৈশ্বিক বিচারে টাইগার এই ব্যাটার অনেকটাই পিছিয়েছে। তথ্য উপাত্তের বিস্তারিত থাকছে জুবার আহমেদের প্রতিবেদনে। টি-20 বিশ্বকাপে খেলেছেন 46 বল, সদ্য সমাপ্ত এশিয়া কাপে মোকাবেলা করেছেন 66 বল। দুই বৈশ্বিক আসরে শতাধিক বল খেলেও জাকের আলী অনেকের কাছ থেকে 6-এর মার দেখেনি বাংলাদেশ। যদিও জাতীয় দলে আগমনী পর্বে জাকেরের উপর ছিল আস্থা, সেটার প্রমাণও জাকের আলী অনেক দিয়েছিলেন ভালোভাবেই। তবে দিন যত গিয়েছে ততই রং হারিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার।
অবশ্য পরিসংখ্যান বলছে সমালোচিত এই জাকেরই বাংলাদেশ দলের অন্যতম সেরা। টি-20তে বাংলাদেশের জার্সিতে 563 বল খেলে 40 ছক্কা হাঁকিয়েছেন জাকের। প্রতি 14 বলে একটি করে ছক্কা এসেছে তার উইলো থেকে। কমপক্ষে 300 বল খেলেছেন এমন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই তালিকায় তার ওপরে আছেন কেবল পারভেজ হোসেন ইমন। 380 বল খেলে 32 ছক্কা ইমনের। প্রতি 11.87 বলে এসেছে একটি করে ওভার বাউন্ডারি। অপর ওপেনার তানজিদ তামিম প্রতি 17 বলে একটি করে 6 হাঁকিয়েছেন। একই পরিসংখ্যান যখন বৈশ্বিক অঙ্গনে, তখন জাকের আলীর কীর্তি অনেকটাই ম্লান মনে হবে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ক্রিকেটে ফিনিশারদের মধ্যে টাইগার এই ব্যাটারের অবস্থান কিছুটা নিচের দিকে। ডেথ ওভার বিবেচনায় জাকের প্রতি 9.55 বলে একটি করে 6 হাঁকিয়েছেন। হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ নবী প্রতি 6-এর জন্য খেলেছেন 8 বলের কম। অস্ট্রেলিয়ার টিম ডেভিড এই বিবেচনায় গড়ে প্রতি ওভারেই একটি করে 6-এর দেখা পেয়েছেন। জাকের আলী অনেকের এমন সব পরিসংখ্যান হয়তো বাংলাদেশের টি-20 বাস্তবতাকেই চিহ্নিত করে। দল বাংলাদেশের মতো ব্যক্তিগত অর্জনের প্রশ্ন টাইগার তারকারা বৈশ্বিক আসরে এখনো অনেকটাই পিছিয়ে। ক্রিকেট মানচিত্রে এমন অবস্থা থেকে বাংলাদেশ কবে উন্নতি করবে সেই প্রশ্নের উত্তরটাও অজানা। জুবায়ের আহমেদ, এখন বিকেল শেষ করবো, তবে শিরোনামগুলো জানাবো আরও একবার। আখের গুছিয়ে সেফ এক্সিট চাইছেন অনেক উপদেষ্টা। বিশ্বাস করা ছিল গণঅভ্যুত্থানের বড় ভুল, অভিযোগ নাহিদ ইসলামের। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচনের দিন বা আগে গণভোটে আস্থা বিএনপির দূরত্ব কমে এসেছে দাবি জামায়াতের। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে ঐকমত্য কমিশন। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা ট্রাইব্যুনালে, শিগগিরই তদন্ত। হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 6 জনকে হত্যাসহ 3 অভিযোগ। ধর্ষণের অভিযোগ তুলে খাগড়াছড়িতে অস্থিরতার চেষ্টা করেছিল পাশের দেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বান্দরবানে তমব্রু সীমান্তে গোলাগুলি উত্তেজনা। এবং বিসিবি নির্বাচনে বাধা নেই, স্থগিত থাকবে হাইকোর্টের আদেশ। চেম্বার আদালতের রায়, অংশ নিতে পারবে 15টি ক্লাব। অবদান রাখতে প্রতিদ্বন্দ্বিতার দাবি বুলবুলের। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/এখন.tv।